হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। রবিবার একটা অসাধারণ ঘটনা ঘটেছে। ভারতবর্ষের শত্রুদের ক্যাম্পে ড্রোন অ্যাটাক হয়েছে এবং শত্রুদের নেতারা টপকে গেছে, মানে পরলোক গমন করেছেন ইহলোক থেকে। এবং চুপিসারে গোটা ঘটনাটা ঘটেছে। কে ঘটালো, কি করে ঘটেছে, কি ব্যাপার, সমস্তটাই ভিডিওতে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ। তো চলুন 10 মিনিটের এই ছোট্ট ভিডিওটা শুরু করা যাক। দেখুন, আপনি যদি এই মুহূর্তে নিউজে চোখ রাখেন, ভারতীয় এবং আন্তর্জাতিক বোথ নিউজে, তাহলে আপনি দেখবেন যে ইন্ডিয়া টুডে, ড্রোন মিসাইল স্ট্রাইকস কিল 3 আলফা লিডার্স ইন মায়ানমার, ইন্ডিয়ান আর্মি ডিনাইজ রোল। WION এর খবর, টাইমস অফ ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, অফ ইন্ডিয়া, সবাই একটাই কথা বলছে কি একটা ড্রোন স্ট্রাইক হয়েছে, আলফা লিডার মারা গেছে। কি ব্যাপার, কি এই আলফা ইত্যাদি ব্যাপার স্যাপার সব বলছি। ব্যাপার হলো যে আলফা, এদের ফুল নেম হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম, ASOM। এটা ছাত্রছাত্রীরা কেউ ভুল করো না কোনো পরীক্ষায় যদি আসে, ঠিক আছে? ফুল নেম কি? ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম, আসাম নয়। এদের দাবি কি? এরা বিচ্ছিন্নতাবাদী সংগঠন ছিল, যে আসাম ভারতবর্ষের থেকে বাইরে বেরিয়ে যাবে, আলাদা দেশ হবে। এদেরকে সোজা করে দেওয়া হয়েছে। সোজা কিভাবে করা হয়েছে, আমার কাছে খুব ক্লিয়ার ছবি আছে, খবর আছে। আসামে আমার প্রচুর বন্ধুবান্ধব আছে, আমাদের আড্ডা 24/7-এর যারা আসামের শিক্ষক শিক্ষিকা বা টিমে চাকরি করেন, তাদের কাছ থেকে খবর পাই যে যারা এই ধরনের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিলেন, তাদেরকে অফার দেওয়া হয়েছিল যে আপনারা চাইলে বন্দুক ফেলে দিয়ে পুলিশের কাছে সারেন্ডার করতে পারেন, তাতে করে আপনাদের মারা হবে না, এবং আপনারা চাইলে পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি সব ইলেকশনে লড়াই করতে পারেন। মানুষের সমর্থন নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আসামের বেটারমেন্ট করুন, না হলে কিন্তু গল্প আছে। তো প্রথম এই ধাপের আহ্বানে কিছু লোক 20% তারা বন্দুক অস্ত্র ফেলে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের পাশে দাঁড়াতে, জনপ্রতিনিধি হতে চলে আসে। বাকি 80%-এর ওপর মারাত্মক রকম স্ট্রাইক করেছিল ইন্ডিয়ান আর্মি এবং আসাম রাইফেলস। মানে আমার কাছে যেটুকু খবর, যা আমি শুনেছি আসামের বাসিন্দাদের কাছে, যে এই ধরনের যারা জঙ্গি বিচ্ছিন্নতাবাদী নেতা, তাদেরকে মাথায় গুলি করে ডেড বডি 1-2 দিন ফেলে রাখা হতো, যাতে বাকি সবাই দেখতে পারে যে কি হতে পারে যদি আসামকে ইন্ডিয়া থেকে আলাদা করার কথা ভাবো। এবং এই রকম কিছু এনকাউন্টার হবার পরই বাকি 80%-এর মধ্যেও ওই ওভারঅলের মধ্যে 60% তারা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বাবা আত্মসমর্পণ করছি বলে পুলিশের কাছে, আর্মির কাছে এসে চলে আসে, আত্মসমর্পণ করে। এবং আসাম তথা গোটা এই নর্থ ইস্ট ইন্ডিয়া, উত্তর পূর্ব ভারত, এখানে যে ইনসার্জেন্সি, এইখানে যে বিভিন্ন রকম সমস্যা তৈরি করে ভারতবর্ষের উন্নতিতে বাধা দেওয়ার চেষ্টা যারা করত, তাদের শান্ত করে দেওয়া হয়। এবং আলফা এখনো আছে, কিছু লোক আছে যারা আলফা চালায়, লুকিয়ে থাকে। তারা এখন আলফাকে ভারত, মানে আসামকে ভারতবর্ষ থেকে বের করে নেবে, এই মতাদর্শ থেকে সরে এসছে। তারা এখন বলে যে হ্যাঁ, আসামের ডেভেলপমেন্টের জন্য টাকা চাই, আরো ফান্ড চাই, আসামকে এটা দেওয়া হোক, ওটা দেওয়া হোক। অবশ্যই বলবে, নিশ্চয়ই আসামের মানুষ আসামের হয়ে কথা বলবে, গণতান্ত্রিক পদ্ধতিতে বলবে, এটাই তো উচিত। এইবার এই যে 3 জন লিডার মারা গেছে, এরা কিন্তু আলফা লিডার নয়। WION এ যেটা ছেড়েছে, প্রকাশ হয়েছে খবরটা, এটাই আসল। এরা আলফা আই লিডার। টাইমস অফ ইন্ডিয়াতেও যেটা লিখেছে, আলফা আই লিডার এরা, ঠিক আছে? আলফা আই কি জিনিস? ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম ইন্ডিপেন্ডেন্স। আই মানে ইন্ডিপেন্ডেন্স। আলফা আই আলাদা গ্রুপ, যারা জঙ্গি পন্থায় চলে, যারা সন্ত্রাসী পন্থায় চলে, যারা এখনো পর্যন্ত আত্মসমর্পণ করেনি, এবং যারা বলে আসামকে আলাদা স্বাধীন রাষ্ট্রই করা হবে। এদের কোনো জনভিত্তি নেই। আসামের 3,59,00,000 মানুষের মধ্যে 99.99% মানুষ গর্বিত ভারতীয় নাগরিক। প্রত্যেক অসমীয় মানুষ গর্বিত ভারতীয় নাগরিক। কিছু হাতে গোনা কিছু লোককে ভুল বুঝিয়ে, ব্রেন ওয়াশ করে, টাকা দিয়ে
আলফা আই তাদের দলে নিয়ে রেখেছে। এবার ভারত সরকারের এবং ভারতের সেনাবাহিনীর দাপট এখন এতটাই যে এরা আসাম কেন ইন্ডিয়ার মধ্যেই থাকতে পারে না। তো এরা কোথায় থাকে? এরা থাকে ইন্ডিয়ার বর্ডারে, মায়ানমার, যেটা বার্মা বা ব্রহ্মদেশ আগের নাম ছিল, মায়ানমারের ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে। এবার ওরা মায়ানমারে লুকিয়ে থাকে, ওইখানে ওদেরকে পাকিস্তান, চীন টাকা এবং অস্ত্র পাঠায়, ট্রেনিং দেয়। স্যার আপনি কি করে বলছেন পাকিস্তান চীন টাকা পাঠায়, অস্ত্র পাঠায়? এরকম গল্প বলবেন না। একটা কথা এই চ্যানেলে আজ অব্দি প্রমাণ ছাড়া বলিনি, প্রমাণ এইভাবে আমি দেখিয়ে দিই। বহু জায়গায় এরকম হয়েছে, আলফা আই জঙ্গিরা যখন মারা গেছে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে, তাদের কাছে চাইনিজ অস্ত্র পাওয়া গেছে। কি করে পাওয়া গেল? চায়না যদি না দিয়ে থাকে। তো মায়ানমারের ঘন জঙ্গলের সুবিধা নিয়ে ওরা ওখানে লুকিয়ে থাকতো এতদিন, যেখানে তো ইন্ডিয়ান আর্মি আমাদের কিছু করতে পারবে না। এবং পুরো ইনফরমেশন জোগাড় করে অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে হঠাৎ করে একদিন বা এক সপ্তাহ কিছুদিন নর্থ ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এরা বিস্ফোরণ ঘটালো, অ্যাটাক করলো, দিয়ে আবার মায়ানমারে পালিয়ে গেল। এই ছিল এদের পন্থা। আরামে ছিল মায়ানমারে জঙ্গলের মধ্যে। কিন্তু ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনাবাহিনী এখন এক স্টেপ এগিয়ে চলে। ঘর মে ঘুসকে মারুঙ্গা, যে তুমি যেখানেই থাকো ওখানে গিয়ে মেরে আসা হবে। তো বেচারারা রবিবার উইকেন্ড আনন্দ ফানন্দ করছিল, সানডে ইজ ফান্ডে। রবিবার 100খানা ড্রোন একসঙ্গে মায়ানমারের জঙ্গলে ঢুকে যায় এবং ড্রোনগুলো থেকে যা যা ওখানে পুষ্পবৃষ্টি হওয়ার পুষ্পবৃষ্টি হয়। এবং কতজন কি মারা গেছে ভারত সরকার কোনো দাবি করেনি যে ভারত সরকার দাবি করেছে মারা গেছে, কেউ মরেনি, মিথ্যে কথা। আলফা নিজে বিবৃতি দিয়েছে, আলফা আই, যে আমাদের 3জন টপ কমান্ডার মারা গেছে, 3জন তো টপ লিডার মারা গেছে। বাকি আর কি কি ক্যাম্প ধ্বংস হয়েছে, কি কি অস্ত্রশস্ত্র ধ্বংস হয়েছে, কি কি সাধারণ জঙ্গি মারা গেছে, এসব তো দূরের কথা। কারা বলছে? আলফা আই নিজেরা বিবৃতি দিয়েছে। এখন আলফা আই এর যে বিবৃতি সেটা তো আর ভারত সরকার দিয়ে দেয়নি, তারা নিজেরা জানিয়েছে। এইবার মজার ব্যাপার, টুইস্টের জায়গা, আপনাদের কি মনে হচ্ছে যে এইবার সেনাবাহিনী নিশ্চয়ই বলবে প্রেস কনফারেন্স করে যে হ্যাঁ আমরা এটা করেছি? না। প্রেস যখন সেনাবাহিনীকে জিজ্ঞেস করেছে যে রবিবার ড্রোন অ্যাটাকটা কিভাবে কি করেছেন, সেনাবাহিনী ড্রোন অ্যাটাক রবিবার? আমরা তো রবিবার ফুটবল খেলছিলাম, মানে আমরা জানি না। তো সেনাবাহিনী টোটাল অস্বীকার করে দিয়েছে, আমরা কিছু করিনি। কে করেছে কে জানে, বিদেশের একটা জায়গায় ঢুকে মেরে এসছে, আমরাও সব কাজ করি না। এবার আলফা আই, যাদের কাজ, যাদের মিশন উদ্দেশ্য আসামকে ভারত থেকে আলাদা করা, যারা ভারতেরই শত্রু কেবল, তাদের লিডারকে কে মেরে আসতে পারে? তো সেনাবাহিনী যখন বলেছে, আমিও তো সেনাবাহিনীর মতামতকেই সাপোর্ট করব, তো আমরা করিনি। ঠিক আছে, কে করেছে তার ব্যাপার। আমি দেখছিলাম যে খবরের চ্যানেলে কিছু জায়গায় বাংলাদেশি ভাই বোনেরা যাদের অগাধ পাণ্ডিত্য, তারা গিয়ে লিখে এসছে যে ভারতীয় সেনাবাহিনী বিদেশে কি করে ঢুকলো, ঢুকে কি করে মারলো। গামবাটগুলো জানেই না যে ভারতীয় সেনাবাহিনী ওই বাঁশ আর তরোয়াল নিয়ে যুদ্ধ করে না, এখন দেশে বসে ড্রোন বলে একটা ব্যাপার আছে, সেটা পাঠিয়ে ফিনিশ করে দেওয়া যায়। যদিও আমরা তো করিনি, ঠিক আছে, এমনি মরে গেছে, আকাশ থেকে এমনি ওই বড় বড় শিল পড়েছে মাথায়, মাথা ফেটে মরে গেছে, ঠিক আছে, আমরা কিছু করিনি। বাংলাদেশি ভাই বোনদের বললাম, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান আর্মি ডেনাইজ রোল, ইন্ডিয়ান আর্মি বলে দিচ্ছে আমরা আলফা আই জানি না কোথায় থাকে, না আমি শুনলাম প্রথম, আমরা মারিনি, কে মেরেছে কি করে বুঝবো? এই হচ্ছে সেই ইন্ডিয়ান নর্থ ইস্টের বর্ডার, যে জায়গাটা, এটা আসাম বোঝা যাচ্ছে। এই যে মায়ানমার একটা বিশাল বড় বর্ডার, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, ঠিক আছে, মেঘালয়, আসাম, এই সমস্ত জায়গার সঙ্গে এটা তো বাংলাদেশ রয়েছে, এদিকে মায়ানমারের যে বর্ডার ফর্ডারগুলো রয়েছে, অরুণাচল প্রদেশ, এই সাইডটা। তো এই জায়গাগুলো, বিশেষ করে এই জায়গাগুলো মারাত্মক ঘন জঙ্গল, এই ফরেস্ট। এবার এই যে ফরেস্টের মধ্যে খুব স্বাভাবিকভাবে লুকিয়ে থাকা ইজি। তো জিওগ্রাফির সুবিধা নিয়ে এরা এতদিন এখানে লুকিয়ে থাকতো, কিন্তু এখন লুকিয়ে থাকলে কে কোথা থেকে ড্রোন পাঠিয়ে দেবে, সেখান থেকে কি সব পড়বে মাথায়, মরে যাবে,
ঠিক আছে, ড্রোন খালি আর্মির থাকে এমন নয়, ফটোগ্রাফারদেরও থাকে। কোনো ফটোগ্রাফার মনে হয় ওয়েডিং শ্যুটের জন্য ড্রোন পাঠাচ্ছিল, কি করে মরেছে আমরা কি করে জানবো। ওকে, তো এবং এই যে ইনি হচ্ছেন মায়ানমারের লুকিয়ে থাকা আলফা আই এর টপ কমান্ডার নয়ন অসম। তো ইনি পরলোকগত হয়েছেন, ঠিক আছে। তো নয়ন অসম রিপোর্টেডলি কিল্ড, আমরা কিছু করিনি, কে মেরেছে কি করে জানবো। ইনি হচ্ছেন পরেশ বড়ুয়া। পরেশ বড়ুয়া আলফা আই এর এই মুহূর্তে বলা যেতে পারে একদম টপ লিডার। আলফা আই চালায় পরেশ বড়ুয়া, ঠিক আছে। সব এরা মায়ানমারের জঙ্গলে লুকিয়ে থাকে, চিন্তা নেই দাদা, ড্রোন যাচ্ছে, কবে মাথায় পড়বে সাবধানে থাকবেন। এবার প্রেস ইনফরমেশন ব্যুরো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, পিআইবির একটা খবর আমি দেখাচ্ছি, একদম সরকারি খবর। এখানে বলা হয়েছে যে টপ আলফা আই লিডার দৃষ্টি রাজখাওয়া সারেন্ডার্স টু ইন্ডিয়ান আর্মি, ঠিক আছে। এটা 2020 12 নভেম্বরের, মানে পুরনো খবর। আলফা আই এর লিডাররাও 5 বছর আগেও এরকম হয়েছে, যারা ইন্ডিয়ান আর্মির কাছে কিন্তু সারেন্ডার করছে। কারণ ইন্ডিয়ান আর্মি, সেন্ট্রাল গভর্নমেন্ট, ডিফেন্স মিনিস্ট্রি, আসাম রাইফেলস, RNW, ইন্টেলিজেন্স উইংস সবাই মিলে যেভাবে কাজ করছে, গোটা ভারতবর্ষ থেকে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য থেকে সমস্ত বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গিবাদ মেনে চলা যারা যারা আছে তাদেরকে জাস্ট ইন্ডিয়ার বর্ডারের বাইরে ফেলে দেওয়া হবে। বর্ডারের বাইরে থেকেও যদি কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে এমন ব্যবস্থা করা হবে যাতে তারা ওপরে উঠে যায়। এবং এই টোটাল জিনিসটা যখন ঘটছে তখন এই লোকটা এরকম করে জাস্ট হাসে। ইনিও বলেন, ইনি বলে দিয়েছেন কালকে যে আমরা কিছু করিনি, আসাম পুলিশের এর মধ্যে কোনো ইনভলভমেন্টই নেই। ডেঞ্জারাস লোক। আসামে যতদূর আমার কাছে গ্রাউন্ড রিপোর্ট, গ্রাউন্ড খবর, যে যারা যারা এই ধরনের মেন্টালিটির লোকজন ছিল তাদেরকে ইনি মুখ্যমন্ত্রী হবার পর নাকি খুব স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়েছে, যে বন্দুক ছাড়ো, ডিরেক্ট রাজনীতিতে এসো, ওকে, আর যদি বন্দুক রাখো তাহলে কুকুর বিড়ালের মতো মারা হবে তোমাদেরকে। এটাই দরকার, ইন্ডিয়া স্ট্যান্ড পয়েন্ট এটাই। এবং লাস্ট পর্যন্ত আমি এটাই বলবো যে স্কিল বাংলা, স্কিল বাংলার সমস্ত ছাত্রছাত্রী দর্শক সবাই মিলে এই যে কারা যেন মেরে এসছে ভারতের শত্রুদের, আমরা প্রচণ্ডভাবে আনন্দিত, আমরা উৎসব উদযাপনের মুডে আছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে স্কিল বাংলা বাঙালি সমস্ত ভারতীয়কে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য যে মিশন নিয়েছে সেই মিশনে আমরা এগিয়ে চলছি। একটা কথা সহজ করে বলি, উপার্জন দু রকমের হয়। আপনি চাকরি করে উপার্জন করতে পারেন, ব্যবসা করে করতে পারেন। আর এক রকমের হয় চুরি ছাঁচনামো করে। তো আমাদের স্কিল বাংলার কোনো দর্শক সেই পথে যাবে না, আমি জানি। আমরা সৎ পথেই উপার্জনের কথা ভাববো, রাইট? কি চাল চুরি, ত্রিপল চুরি, আরও কি সব চুরি, ওসব বাদ দিন, ওগুলো বন্ধ করিয়ে আমরা ছাড়বো, যে রাজনৈতিক দলেরই হোক না কেন। এবার চাকরির মধ্যে সরকারি চাকরি হয়, বেসরকারি চাকরি হয়। সরকারি চাকরি আপনাকে পেতে গেলে পরীক্ষা পাশ করতে হবে, সরকারি চাকরির পরীক্ষা, রেলের, WBCS এর, পুলিশের। আর বেসরকারি চাকরি পেতে গেলে আপনাকে নির্দিষ্ট কিছু স্কিল তৈরি করতে হবে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং, যার যে ফিল্ডে ইচ্ছে। এর জন্য সম্পূর্ণ প্রস্তুতি আমরা করাই, দীর্ঘদিন ধরে করাই, অনলাইনে করাই। আপনি ব্যবসাও করতে পারেন সৎ পথে, সেভাবেও ইনকাম হয়। কিন্তু ব্যবসা করতে গেলে হয় আপনার পুঁজি চাই, যে আপনার অনেক টাকা আছে, আপনি ইনভেস্ট করে দিলেন, তাহলে আপনার ইনকাম আসবে। আর না হলে আপনাকে সময় এবং পরিশ্রম দিতে হবে, এইভাবেও ব্যবসা দাঁড়াতে পারে। আর আপনার যদি পুঁজি না থাকে, সময় দেওয়ার মতো সময় না থাকে, পরিশ্রম করার মতো এই মুহূর্তে অবস্থা না থাকে, এক্সাম পাস করার মতো উপায় না থাকে, তেমন কোনো স্কিল না থাকে, তাহলেও আর একটা উপায় আপনি অর্থ উপার্জন করতে পারবেন, সেটা হলো নলেজ অফ ইনভেস্টিং। আপনার যদি প্রপার নলেজ থাকে যে কোন কোম্পানিতে ইনভেস্ট করলে আমার লাভ হবে, সেই কোম্পানিটা ভবিষ্যতে বাড়তে পারে, অটোমেটিক আপনার টাকা বাড়বে। কোম্পানির পুঁজি আছে, আপনাকে চিন্তা করতে হবে না। কোম্পানিতে সময় এবং পরিশ্রম দেওয়ার জন্য হাজার হাজার এমপ্লয়ি আছে, কোম্পানির CEO আছে, তারা পরিশ্রম করছে, টাকা কার বাড়ছে? আপনার। কিন্তু এটা জুয়া নয়,
যেখানে টাকা লাগিয়ে দিলাম ওখানে টাকা লাগিয়ে দিলাম। যারা পড়াশোনা করে ইনভেস্ট করে তাদের টাকা মার যাওয়ার সম্ভাবনা খুব কম, তাদের আলটিমেটলি লাভ হয়। ব্যাংকে 5%, 6%, বড় জোর 7% রিটার্ন আসে, ইনফ্লেশনও তো হয়ে যায় 5-6%, তার মানে আপনার টাকা কিছুই বাড়লো না। স্টক মার্কেট থেকে 12%, 15%, 20% ইজিলি রিটার্ন পাওয়া যায়। ইনফ্লেশন বা জিনিসের দাম বৃদ্ধি 5-6% হবে, তার মানে 20-6 আপনার 14% টাকা বাড়লো। এটা স্টক মার্কেট থেকেই সম্ভব। এবং তার জন্য আমরা কি ব্যবস্থা করে দিয়েছি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আপনাদেরকে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে নলেজ দেবেন, যিনি নিজে সেবি রেজিস্টার্ড। কারণ স্কিল বাংলা দেশের কথা বিশ্বাস করে, দেশের আইন মেনে চলে, ভারত সরকারের স্ট্যান্ড পয়েন্টে সবসময় মেনে সৎ পথে কাজ করে। তো সেবি রেজিস্টার্ড যিনি, তিনি নলেজ দেবেন। ডাউট ক্লিয়ারিং ক্লাস আপনাদের মাতৃভাষা বাংলাতে হবে, রবিবার করে হয়, যাতে আপনি ছুটির দিনে ডাউট ক্লিয়ারিং ক্লাস করতে পারেন। কোথাও আসতে হবে না এর জন্য, অনলাইনে ক্লাস হবে, আপনি বাড়িতে বসে ক্লাস করবেন, জাস্ট আপনার কাছে একটা ফোন থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। প্রচুর মানুষজন ক্লাস করছে, টাকা ইনভেস্টও করছে, তাদের সম্পদ বাড়ছেও। এবার আপনার পালা। তার জন্য কি করতে হবে, আপনাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, ফোন নয়, মেসেজ নয়, হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে আপনি কেবল হাই লিখবেন, আর কিচ্ছু নয়। অটোমেটিক আপনার কাছে আমাদের হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক চলে যাবে, আপনি ওই গ্রুপের লিংকটায় জাস্ট ক্লিক করবেন একবার, আপনি গ্রুপে অটোমেটিক জয়েন হয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপনাকে বাকি সমস্ত তথ্য, সমস্ত গাইডেন্স দিয়ে দেওয়া হবে। কোথায় টাকা লাগাবেন ওসব টিপস দেওয়ার বেটিং অ্যাপ নয় বা বেটিং প্ল্যাটফর্ম নয় স্কিল বাংলা, আড্ডা 24/7। আপনার যদি নলেজ দরকার হয়, যে জিনিসটা আমি শিখবো, বুঝবো, তবেই আপনি এখানে জয়েন করবেন। এখানে কেবল নলেজ পাওয়া যায়, লার্নিং পাওয়া যায়, অন্য কিছু নয়। ওকে, অল দ্য বেস্ট।